18তম শিক্ষক নিবন্ধনে যারা প্রিলি পরীক্ষায় টিকেছেন তারা লিখিত পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। কিন্তু আপনি কি জানেন বেশিরভাগ শিক্ষার্থী প্রিলিতে টিকলেও রিটেনে কেন টিকতে পারে না? আপনি যদি এই বিষয়গুলো জানেন তাহলে আপনার লিখিত পরীক্ষায় টেকাটা আরও বেশি সহজ হবে। দেখুন, কোনো একটা বিষয়ে কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, কিভাবে আপনি ভালো ফল করবেন, তার থেকেও বেশি জরুরি কোন বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য যে কোনো ধরনের চাকরির পরীক্ষায় টেকাটা অত্যন্ত সহজ হবে। তো আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী লিখিত পরীক্ষায় ফেল করার কারণ, অর্থাৎ রিটার্নে বেশিরভাগ শিক্ষার্থী পাশ করলেও লিখিত পরীক্ষায় কেন বেশিরভাগ শিক্ষার্থী ফেল করে। এর জন্য টোটাল 3টি কারণ রয়েছে। আমরা 3টি কারণ এখানে নিয়েছি। এই 3টি কারণ সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। প্রথমত যে কারণ সেটা হচ্ছে প্রিলি প্রস্তুতি রিটার্ন বেসিস না হওয়া। আপনি যখন প্রিলির জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রিলিতে প্রস্তুতি নেওয়ার সময় বেশিরভাগ শিক্ষার্থী প্রিলির জন্যই শুধুমাত্র প্রস্তুতি নেয়, কিন্তু রিটার্নে কিভাবে টিকবে, রিটার্নের পড়াশুনো কীরকম হবে সেই অনুযায়ী পড়াশুনো করে না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আসলে যতদিন পর্যন্ত প্রিলির পরীক্ষা কমপ্লিট হয়নি ততদিন পর্যন্ত লিখিতের জন্য কেউ প্রস্তুতি নেয় না। এটি একটি বড় কারণ লিখিত পরীক্ষায় না টেকার জন্য। কারণ আপনারা জানেন যে প্রিলি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু লিখিত পরীক্ষাটা শুরু হয়, যার কারণে এই অল্প সময়ের মধ্যে লিখিত পরীক্ষার যথাযথ প্রস্তুতি হয় না। আপনারা যদি প্রিলি পরীক্ষার প্রস্তুতি যখন নিচ্ছিলেন তখন যদি প্রিলির জন্য 80% এবং লিখিতের জন্য যদি 20% প্রস্তুতি নিতেন তাহলে লিখিতের জন্য আপনারা অনেক বেশি এগিয়ে থাকতেন। আপনারা দেখুন আপনারা এই কাজটি করেছেন কিনা। কারণ প্রিলির যে পড়াশোনা, সেই পড়াশোনাগুলো যদি টপিক ভিত্তিক পড়াশোনাগুলো পড়তেন তাহলে কিন্তু আপনাদের জন্য রিটার্নে অনেক বেশি কার্যকর হইতো। যাই হোক, এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে এখানকার বিষয়। এখানে 2 নম্বরে এটা রাখা হয়েছে লিখিত প্রস্তুতির সময় সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নিতে না পারা। দেখুন, অনেকেই কিন্তু লিখিত পরীক্ষার জন্য ঠিকই প্রস্তুতি নেয়, তবে প্রস্তুতি নেওয়ার আগে দেখবেন রিটার্নের যে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর কোন বই পড়বে, কার কাছে যাবে, কিভাবে প্রস্তুতি নেবে, কোন কোচিংয়ে ভর্তি হবে, অনলাইন কোচিং করবে নাকি অফলাইন কোচিং করবে, এরকম নানা চিন্তা তাদের ভিতর ঘুরপাক খাওয়ার কারণে তারা আসলে সিদ্ধান্তহীনতায় ভোগে। আর এই সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে একটা সময় তারা গিয়ে বুঝতে পারে যে আসলে লিখিত পরীক্ষার জন্য এত চিন্তা চেতনা না করে আসলে পড়া শুরু করা দরকার। এই শুরু করা দরকার, এটা বুঝতে বুঝতেই তাদের মোটামুটি অনেক কিছুদিন চলে যায় এর ভিতর থেকে। তার পরবর্তীতে যে সময়টা থাকে সেই সময়টাতে তারা খুব তাড়াহুড়ো করে প্রস্তুতি নেয়। আর আপনারা জানেন তাড়াহুড়ো করে যদি কোনো প্রস্তুতি নেওয়া হয় সেই প্রস্তুতি কিন্তু খুব ভালো হওয়ার কথা নয়। কারণ আপনি যখন তাড়াহুড়ো করে কোনো একটা বিষয়ের ওপর প্রস্তুতি নেবেন তখন দেখবেন যে আসলে ওই তাড়াহুড়োর কারণে যে প্রস্তুতিটা আপনি নিচ্ছিলেন সেই প্রস্তুতিতে আপনি যে পড়াগুলো পড়তেছেন সেই পড়াগুলো স্থায়ী হবে না আপনার মস্তিষ্কে। আপনার মস্তিষ্কে যদি কোনো একটা টপিককে স্থায়ী করতে হয় তাহলে আপনাকে অবশ্যই সেই টপিকটা সম্পর্কে ভাবতে হবে, সেই টপিকটা একটু সময় নিয়ে পড়তে হবে এবং বারবার রিভিশন দিতে হবে। মোট কথা এখানে আপনাকে অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে লেখাপড়া করতে হবে। আর এই সময় নিয়ে ধৈর্য ধরে লেখাপড়া করতে হলে আপনাকে রিটার্নের পরেই আপনাকে এই যে প্রস্তুতিটা নিতে হবে। রিটার্নের ফলাফলের জন্য অপেক্ষা করা ঠিক হবে না। তারপরেও যারা রিটার্নের ফলাফলের পরে প্রস্তুতি নিচ্ছে তারাও দেখবেন যে আসলে সঠিক সময়ে তারা প্রস্তুতিটা নিচ্ছে না, প্রস্তুতি নিতে তারা আরও বেশি দেরি করতেছে। প্রশ্ন পদ্ধতি, প্রশ্ন কাঠামো বা কোন কোচিংয়ে ভর্তি হবে এরকম নানা রকম প্রশ্ন তাদের ভিতর ঘুরপাক খাওয়ার কারণে। এর পরবর্তী যে বিষয়টা সেটি একটু দেখুন। এর পরবর্তী বিষয় হচ্ছে বর্ণনামূলক পরীক্ষার বর্ণনা কাঙ্ক্ষিত হয় না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনারা যখন একাডেমিক লেখাপড়া করছেন তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একাডেমিক যে শিক্ষাক্রম আছে সেই শিক্ষাক্রমে কিন্তু প্রতিটি পরীক্ষা সবার জন্যই সমান মার্ক বন্টন থাকে। তো সবার জন্যই যেহেতু সমান মার্ক থাকে, 100 মার্কের পরীক্ষা, ধরুন যে আপনি 100 মার্কের পরীক্ষা দিচ্ছেন, এই 100 মার্কের পরীক্ষাতে কেউ দেখবেন যে আসলে যে 3 ঘন্টা সময় দেওয়া হয় সেই 3 ঘন্টার মধ্যেই 100 মার্কের পরীক্ষা সবাই দিচ্ছে। এর ভিতর থেকে কেউ ফেল করতেছে, আবার কেউ 99 বা 98 এরকম মার্ক পাচ্ছে, 100 পাচ্ছে না কেন এই জন্য মন খারাপ করতেছে। অর্থাৎ কেউ হয়তো বা 50 পাচ্ছে, কেউ 40 পাচ্ছে, কেউ 100-র মধ্যে 98, 99 বা 100ই পাচ্ছে। এর পিছনের কারণ হচ্ছে বর্ণনামূলক পরীক্ষার বর্ণনা কাঙ্ক্ষিত না হওয়া। এখন এই কাঙ্ক্ষিত না হওয়ার পিছনেরও 2টা কারণ রয়েছে। 1 নম্বর কারণ যদি আমরা এখানে খেয়াল করি, দেখুন মানবন্টনের সাথে সময় জ্ঞান যথাযথ হয় না। দেখুন
আপনি যে প্রশ্নটার উত্তর দিচ্ছেন সেই প্রশ্নটা হয়তোবা আপনি খুব ভালো জানেন বা ভালো বোঝেন। মনে করুন সেই প্রশ্নটা 3 মার্কের বা 5 মার্কের একটা প্রশ্ন। এখন 5 মার্কের প্রশ্ন লেখার জন্য আপনি 30 মিনিট সময় ব্যয় করে ফেললেন। একটা পরীক্ষা কিন্তু মাথায় রাখতে হবে, আপনাকে পুরো বই ওখানে কিন্তু উপস্থিত করে দিয়ে আসার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে না। আপনার পরীক্ষাটা নেওয়াই হচ্ছে আপনার ভিতর থেকে যথাযথ জ্ঞানগুলো বের করে নিয়ে আসার জন্য। এখন আপনি যদি বর্ণনা দিতে গিয়ে খুব ভালো পারার জন্য এক পাশ থেকে লিখে সময়টা সেখানেই নষ্ট করে ফেলেন বা সময়টা সেখানেই শেষ করে ফেলেন, তাহলে দেখবেন অন্য অন্য প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনাকে অবশ্যই সময়ের একটা গোলকধাঁধার ভিতর পড়তে হবে। আর তখনই গিয়ে দেখবেন যে আপনার পরীক্ষাটা তাড়াহুড়োর কারণে খুব ভালো হবে না। এটা একটা বিষয়। আর এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা হচ্ছে তথ্যগুলো তাত্ত্বিক না হওয়া। আপনারা খেয়াল করে দেখবেন অনেকেই তো প্রশ্নের অ্যান্সার লেখে, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী প্রশ্নের অ্যান্সার লেখে মোটামুটি একটা চিঠি লেখার মতো, অর্থাৎ নিজের ভাষায় প্রশ্নের অ্যান্সারগুলো দেয়। কিন্তু এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, প্রশ্ন অবশ্যই তাত্ত্বিক হতে হবে, অর্থাৎ তথ্যবহুল হতে হবে। ধরুন আপনাকে একটা গরুর রচনা লিখতে দেওয়া হলো, তাহলে আপনি কি করবেন? সচরাচর বেশিরভাগ শিক্ষার্থী এটাই করে থাকে যে গরুর রচনা লেখার সময় গরুর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তুলে দেয়। গরুর 4টি পা আছে, গরুর একটি মুখ আছে, একটি লেজ আছে, এই ধরনের বিষয়গুলো তুলে ধরে। এর কারণে তারা মনে করে যে আর তারা 4-5 পৃষ্ঠা বা 10-15 পৃষ্ঠা লিখছে, লেখার পরেও কেন স্যার বেশি মার্ক দিল না। আসলে সেখানে উপস্থিত হওয়া দরকার গরু প্রথম কোন জায়গায় উৎপত্তিস্থল, গরু এই মুহূর্তে কোন জায়গায় বেশি পরিমাণে পাওয়া যায়, গরু দুধ উৎপাদনে বিশ্বের মধ্যে কোন দেশ শ্রেষ্ঠ, এরকম মাংস উৎপাদনে কোন দেশ বর্তমানে বিশ্বে সবার উপরে রয়েছে, এই বিষয়গুলো আসলে এখানে আসলে ইনক্লুড হবে। তো এই বিষয়গুলো তথ্যবহুল। আর এর আগে আপনি যখন শুধুমাত্র গরুর বৈশিষ্ট্যটা দিচ্ছেন, ওই একটা বৈশিষ্ট্যই আপনি পুরো বিষয়টাকে ভরে দিচ্ছেন, যার কারণে আপনি অনেক লেখার ফলেও আপনি সেখান থেকে যথাযথ মার্ক পাচ্ছেন না। সুতরাং আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আপনি প্রশ্নের উত্তরগুলো দেবেন তখন সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তথ্যবহুল হওয়া দরকার। আপনি সেই টপিকটা কোথায় পাচ্ছেন, সেই টপিকটা সম্পর্কে কে কে কী বলেছিল, কোন প্রেক্ষাপট নিয়ে সেই টপিকটা গঠিত, এ সকল বিষয় আপনাকে অবশ্যই মস্তিষ্কে নিতে হবে। এভাবে যদি আপনি লিখিতের জন্য প্রস্তুতি নিতে পারেন তাহলে বিশ্বাস করা যায় আপনার একটা ভালো প্রস্তুতি হবে ইনশাল্লাহ। তবে যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে প্রস্তুতি নেবেন। যদি আপনাদের ভিতরে এই বিষয়গুলোর কোনো কমতি থাকে তাহলে আপনারা চেষ্টা করুন এই বিষয়গুলোকে আরও দক্ষ হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য, অর্থাৎ এই বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে আপনি নিজেকে আরও বেশি দক্ষ হিসাবে গড়ে তুলুন। আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।